নমস্কার, আমি সুশান্ত রিভাইভ হেলথে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচ্য বিষয় বিস্তারিতভাবে ব্লাড সুগার সম্পর্কে আমরা জানব এবং এই ব্লাড সুগার হলে আমরা কিভাবে এর থেকে প্রতিকার পাবো বা নিজের হাতে কিভাবে চিকিৎসা করব সেই সম্পর্কে আজকের আমাদের আলোচনা হবে। আমরা অনুষ্ঠান শুরু করার আগে একান্তই অনুরোধ, আপনারা আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন। আমাদের আজকের এই অনুষ্ঠানে একজন হেলথ কনসালটেন্ট মিস্টার সব্যসাচী রায় আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে এই সম্পর্কিত আলোচনা করার জন্য। নমস্কার সব্যসাচী বাবু। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলের। আপনি গত প্রতিবেদনে আপনি একটা করেছিলেন যেটা যে সুগার সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য দেবেন এবং এই সুগার, ব্লাড সুগার সম্পর্কে যদি যে তথ্য, নতুন তথ্য আপনি দেবেন বা এতে আমাদের দর্শকবৃন্দ কীভাবে উপকৃত হবেন, নিজেরা কি করে নিজেদের সুগার নিজেরাই কন্ট্রোল করবে এবং এর প্রতিকার কি হবে সেই সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাইছি। ব্লাড গ্লুকোজ কি, মানে অর্থাৎ ব্লাড সুগার, যেটা নিয়ে আগে একটা কথা হয়েছে, তো সেখানে মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে যে সুগার জিনিসটা কি, কেন সুগারটা বাড়ে। এখন সুগার বাড়ার ফলে মানুষের সবচেয়ে যেটা বড় জিনিস হয় সেটা হচ্ছে টেনশন। যেই একটা মানুষের সুগার ধরা পড়লো, সঙ্গে সঙ্গে টেনশন তৈরি হয়ে যায় মানুষের, যে আমার সুগার হয়েছে, আমার তো সারা জীবন ওষুধ খেতে হবে। তাই সুগার যদি কন্ট্রোল করতে হয়, দেখুন, প্রথমেই মানসিক জোর একটা প্রয়োজন। যে কোনো রোগের সঙ্গে, যে কোনো প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার মাইন্ড অ্যাটিটিউড, মানসিক শক্তি। মানসিক শক্তি যদি আমার দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু আমি লড়াই করতে পারবো না। এবং আগের দিনের রেস্ট নেই বলি যে, যেমন সুগার যখন আমার হয়েছে তাহলে আমাকে কিছু করতে হবে। আচ্ছা, আমার সুগার হয়েছে তাহলে আমাকেই করতে হবে। তো আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে, সেটা হচ্ছে আমাদের ভারতে এই সুগার নিয়ে মানুষ যেমন বিব্রত, তেমন বহু মানুষ আছেন যারা মানুষকে সাহস দিয়ে যাচ্ছেন যে যাতে করে মানুষ খুব ভালো থাকে এবং খুব কোনো ভয় না পায় এবং তার শরীরে যেন কোনো বড় প্রভাব কিছু না পড়ে। তার জন্যে অগ্রগণ্য যে নামগুলো আছে সেগুলো আমি কয়েকজনকে বলি, যেমন ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী আছেন, আচ্ছা, ডক্টর খাদের বল্লী আছেন, তারপরে ডক্টর আদেশ পান্ডে ছিলেন, উনি গত হয়েছেন, উনি একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। হ্যাঁ, উনি ছিলেন। তারপর একজন দক্ষিণ ভারতীয় ডক্টর, উনি একজন কার্ডিওলজিস্ট এবং মেডিসিনের ডাক্তার, মেডিসিনের প্রফেসর, এবং উনি পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ দুটো উপাধিও ভারত সরকার থেকে পেয়েছেন। আচ্ছা। এবং ডক্টর বিসি রায় হেলথ রিওয়ার্ড, যেটা ভারতের চিকিৎসা জগতের সর্বাধিক সম্মান বলা হয়, সেটাও উনি পেয়েছেন। আচ্ছা। তো এদের স্পিচ, এদের ফলো যদি করা যায় তাহলে এই জিনিসগুলো খুব জলের মতো পরিষ্কার হয়ে যায়। এখন মানুষ হয়ে গেছে কি যে আমি কিছু করব না, আমি শুধুমাত্র একটু ট্যাবলেট খাবো বা ইঞ্জেকশন নেবো, আমি সুস্থ থাকবো, এরকম একটা মেন্টালিটি হয়ে গেছে। এই মেন্টালিটি থেকে যদি না বেরিয়ে আসতে পারে তাহলে কিন্তু সুগার বা অন্যান্য যে কোনো লাইফস্টাইল যে ডিজঅর্ডার, তার সঙ্গে শুধু সুগার কেন, অন্যান্য যে রোগগুলো আছে সেগুলো থেকেও বের হয়ে আসা খুবই মুশকিল। আচ্ছা। তো একবার যদি ব্লাড সুগার ধরা পড়ে, আগের দিনই বলেছি, ভয় পাবেন না, প্রথমে অপেক্ষা করুন। যদি নেক্সট মান্থে আপনার বেশি আসে তাহলে আপনি ভাববেন আপনার ডিজিজ এটা গণ্য। এবং যদি দেখেন যে একই জায়গায় দাঁড়িয়ে আছে, আপনি 1 মাস 2 মাস 3 মাস টেস্ট করে যান, যদি দেখেন একই জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে আপনার বডিতে ওটাই স্টেবল। আচ্ছা, মানে বডিও স্টেবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্মাল ব্যাপার, ওটা নর্মাল ব্যাপার, ওটা আপনার বডির ক্ষেত্রে নর্মাল। দেখুন, এখানে তো আগের দিনই বলেছি অ্যাভারেজ, যে প্যারামিটারটা আমাদেরকে দেখানো হয়, এই প্যারামিটারটা অ্যাকচুয়ালি অ্যাভারেজ। আচ্ছা, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা যে কোনো রোগের সঙ্গে ফাইট যদি করতে চাই তাহলে আমাদের অস্ত্র কিন্তু অ্যাকচুয়ালি নেচার, মানে প্রকৃতি। আমরা তো নেচারের সৃষ্টি, ঠিক আছে। তো নেচারের সৃষ্টি, তো নেচারের এখানে মেনলি 5টা তত্ত্ব আছে। একটা হচ্ছে আলো, লাইট। তো পৃথিবীর সকল শক্তির উৎস সৌরশক্তি।
তো তাহলে সানলাইটে আপনাকে প্রতিদিন কিছু না কিছু সময়, আমি বলবো যাদের অভ্যাস নেই 2 মিনিট করে করুন, কিন্তু সানলাইটে আসুন। আচ্ছা, এবং এটা বাড়াতে বাড়াতে আপ টু 40-45 মিনিট পর্যন্ত যদি নিয়ে যান, তাহলে আপনার শরীর দেখবেন অটোমেটিক্যালি ভালোর দিকে যাচ্ছে। এবার সানলাইটের পরে আসছে এয়ার, সেটা হচ্ছে কি, যে বাতাস। তো আমরা অক্সিজেন ছাড়া বাঁচবো না। হুম, তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, অক্সিজেন এমন একটা জিনিস যেটা কিন্তু আমরা বাতাস নিই, আমরা কিন্তু অক্সিজেন নিই না। না বাতাস নেই, ওর মধ্যে বাতাস নেই। অনেক অনেক কিছু অনেক থাকে, কিছু আছে, element থাকে। হ্যাঁ, অক্সিজেন নিই। তো ঘটনা হচ্ছে এই যে বাতাস আমরা গ্রহণ করি, তাহলে দেখবেন যত মানুষ লং টাইম, যাদের লাইফ স্প্যান, হুম, যাদের লাইফ স্প্যান যত লং, হুম, দেখবেন তাদের নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার যে প্রবণতা, সেই নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার প্রবণতা পার মিনিট যদি হিসেব করেন, একটা সাধারণ মানুষের যদি মিনিটে 18 বার শ্বাস প্রশ্বাস পড়ে, হুম, সাধারণত বলা হয় 18 থেকে 24 বার, হুম, কিন্তু তাদের দেখবেন কারুর 12 বার, কারুর 10 বার, কারুর 8 বার, কারুর বা তার চেয়েও কম পার মিনিট। আমি শুনেছি, মানে পড়েছি এক জায়গায়, যে কচ্ছপের কিন্তু এটা অনেক কম। হ্যাঁ, কচ্ছপ অনেক দিন অনেকদিন বাঁচে। বাঁচে। আমি কচ্ছপের কথাই ছেড়ে দিই, মানুষের কথাতেই আসছি। তো আমরা যদি ভারতের সাধক বা এই ধরনের বিভিন্ন বই পড়ি, সেখানে দেখবো ভারতের বিভিন্ন, এটা প্রমাণিত সত্য, মানে তৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী, এরা যে বহুদিন ও, বেঁচে ছিলেন। আচ্ছা, মানুষ এটা করতে পারে ইয়ে থেকে? হ্যাঁ, এরা যে বহুদিন বেঁচে ছিল, এটা তো ইতিহাস সিদ্ধ সত্য। হুম, তো এরা যে লং টাইম বেঁচে ছিল, এরা কিন্তু এই যে প্রাণায়াম বলা হয়, অর্থাৎ শ্বাসের কৌশল। তো নর্মালি আমি বলবো একটা মানুষকে আর কিছু করার দরকার নেই, সেটা হচ্ছে ডিপ ব্রিদিং, মানে একদম লম্বা শ্বাস নিন, আচ্ছা, লম্বা শ্বাস নিন, শ্বাস নিয়ে শ্বাসটাকে হোল্ড করুন বা খুব স্লোলি রিলিজ করুন, আস্তে আস্তে। যতটা লং টার্মে সম্ভব। এইটা সারাদিনে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যেটা শ্বাসটা যে আমরা রিলিজ করবো, সেটা মুখ দিয়ে না নাক দিয়ে? মুখ দিয়েও করতে পারেন, নাক দিয়েও করতে পারেন, আচ্ছা, কিন্তু স্লো রিলিজ হবে, আস্তে 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 ছাড়তে আস্তে। হবে। এবং এর প্যারামিটারটা বলা হয় যে আপনি যে টাইমে নিচ্ছেন তার চেয়ে একটু অবশ্যই একটু বেশি সময়, এবং সেই লেন্থটা যত বেশি হবে তত ভালো। আচ্ছা, এটা সারাদিনে আপনি অভ্যাস করুন, তাহলে আপনার শরীরে অক্সিজেনেশনটা বেড়ে যাবে। আমি নর্মাল, এটা সাধারণভাবে বলছি। হুম, এছাড়া অনেক টেকনিক আছে, সেগুলো আলাদা বিষয়। এরপরে আসছি গ্রাউন্ড। দেখুন, আমাদের প্রত্যেকের শরীরে ইলেকট্রিসিটি কাজ করে, হুম, ব্রেন চলছে, ব্রেন থেকে সিগন্যালিং সিস্টেম, পুরো নার্ভ সিস্টেম, ইলেকট্রিক একটা সিগন্যালিং সিস্টেম কাজ করে। তো যে কোনো ইলেকট্রিক ডিভাইসে একটা আর্থিং পয়েন্ট থাকে, হুম, ঠিক আছে? হুম, তো আগে মানুষের কি হতো, মানুষ আগে নর্মালি মাটির রাস্তা ছিল, মাটির বাড়ি ছিল, হুম, খালি পায়ে হাঁটতো, হুম। মাঠে কাজ করতো, তাতে কি হতো, আর্থিং আলাদা করে তার চিন্তাই করতে হয়নি। ঠিক। কিন্তু এখন আমাদের কংক্রিটের লাইফ হয়ে গেছে, হুম, মাটির সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তাহলে আর্থিং যাতে আমরা করতে পারি, তার জন্য একটা ব্যবস্থা করা উচিত। বা আমরা সময় পেলে 10 মিনিট 15 মিনিট আমরা ঘাসের উপরে বা মাটির উপরে বা কোনো মানে মাঠে খালি পায়ে হাঁটতে পারে। খালি পায়ে, অর্থাৎ মাটির সঙ্গে আমার টাচের রাস্তা প্রয়োজন। থাকতে হবে। এছাড়া হচ্ছে আপনার জল। এই জল নিয়ে একটা কথা বলি, যে সাধারণত যাদের পেটের প্রবলেম আছে, তারা এই জল একটু চিন্তা ভাবনা করে খায়, পরিশ্রুত জল খায়। হুম, তো এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যে জল এমন একটা জিনিস, জল যদি ডিস্টিলড হয়ে যায়, তাহলে কিন্তু সেটা শরীরের কোনো কাজে লাগে না। আচ্ছা, সেই জন্য ডিস্টিলড ওয়াটার খেতে কিন্তু বলা হয় না, না, বৃষ্টির জল খেতে মানা করা হয়, কারণ বৃষ্টির জলে সেইভাবে কোনো মিনারেলস থাকে না। থাকে না। এখন বর্তমানে যে আমরা যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, যেটাকে সাধারণ ভাষায় মিনারেল ওয়াটার বলে, হুম, এটা অ্যাকচুয়ালি মিনারেল ওয়াটার না, এটা হচ্ছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। হুম, এবং এর মধ্যে যত মলিকিউলস গুলো থাকে সেগুলোকে বের করে দেওয়া হয়। আচ্ছা, যেমন আপনি যদি একটা জল নিয়ে ফোটান, হুম, সেখানে দেখবেন জলের তলায় অনেক সিডেশন পড়েছে, হুম, আপনার মনে হতে পারে এটা ময়লা, হুম, কিন্তু ওগুলো জলের বিভিন্ন রকম সল্ট, হুম। জলের মধ্যে যে সল্ট গুলো থাকে সেগুলো বিভিন্ন রকম ভাবে সেডিমেন্ট বডি যে পড়ে। ওটা সেডিমেন্ট হয়ে পড়ে যায়। হুম। আর এই যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে কি হয়, মেশিনের মাধ্যমে ওইটাকে বাদ দিয়ে দেওয়া হয়, আচ্ছা, ঠিক আছে? এবং সেখানে যেটা অ্যাডেড মিনারেলস বলা হয়, সেই অ্যাডেড মিনারেলস হিসেবে খুব সামান্য পরিমাণে সোডিয়াম বাইকার্বনেট মেশানো হয়। সোডিয়াম বাইকার্বনেট। এই যে সোডিয়াম বাইকার্বনেট মেশানো হয়, ওই সল্টটুকু পাওয়া যায়। যে জন্যে আগেকার দিনে দেখবেন, যখন ব্যাটারি ছিল, হুম, ব্যাটারি এখনো আছে, হুম, তো ব্যাটারি ছিল, ব্যাটারি চার্জ করতে দেওয়া হতো, অ্যাসিড জল দেওয়া হতো, হুম। দিয়ে চার্জ করা হতো। তো ঘটনা এখন কি হয়, যে আর ব্যাটারির দোকানে গিয়ে চার্জ হয় না, এখন তো অটোমেটিক চার্জের মেশিন বাড়িতেই থেকে যাচ্ছে। এবং জল হিসাবে আমরা কি ব্যবহার করছি, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটাই ব্যবহার করছি। হুম, হুম, হুম। তাতে কিন্তু ব্যাটারিটা নষ্ট হচ্ছে না, না। নষ্ট হচ্ছে না। কিন্তু আপনি ডিপ টিউবওয়েল ওয়াটার দিন, আগে আগে কিন্তু ডিস্টিল ওয়াটার কিনতে হতো। হ্যাঁ, আপনি এখন ডিপ টিউবওয়েল ওয়াটার দিন, কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। কেন না, ওটাতে মিনারেলস আছে, আচ্ছা, যেটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিডটাকে নষ্ট করে দেবে।
আর এটা হচ্ছে অ্যাসিড, কিছু নেই, সেই জন্য এটা কোনো বিক্রিয়া করছে না, অর্থাৎ জলের নেচারটা হয়ে গেছে অ্যাসিডিক নেচার। ও, জলের নেচারটা হয়ে গেছে অ্যাসিডিক নেচার, মানে আমরা বলি অ্যাসিডিটি হলে জল বেশি করে খান, যাতে করে অ্যাসিডটা ডাইলিউট হয়ে যায় এবং ভিতরে যে সল্ট গুলো থাকে জলের মধ্যে ওগুলোর সঙ্গে ওটা বিক্রিয়া করে অ্যাসিডটা নিউট্রালাইজড হয়ে যায়। কিন্তু সেইটা এই জল খাওয়ার ফলে এখন মানুষ ভাবছে আমি খুব পরিশ্রুত জল খাচ্ছি, কিন্তু এই জলটা আলটিমেটলি শরীরের পক্ষে খুব বেশি কাজ করছে না, যার কারণে এমন একটা হ্যাবিচুয়েশন হয়ে যাচ্ছে মানুষের, যে মানুষ ওই জল না খেলেও শরীর খারাপ করছে, আর ওই জল খেয়েও অ্যাসিডের ট্যাবলেট, গ্যাসের ট্যাবলেট কন্টিনিউয়াসলি নিয়ে চলেছে। তো জল নর্মালি ডিপ টিউবওয়েল ওয়াটার ভালো, সবচেয়ে ভালো যদি জল বলেন তাহলে সেটা হচ্ছে স্প্রিং ওয়াটার, ঝর্ণার জল। ওই যে পাথরের উপর দিয়ে আসছে, ওই যে ঘর্ষণে আসছে, ওই ঘর্ষণের ফলে কি হচ্ছে, ওর মধ্যে প্রচুর মিনারেলস ওর মধ্যে চলে আসে, অ্যাড হয়ে যাচ্ছে। তো সেটা যখন আমরা পাবো না, তুলনামূলক বেটার হচ্ছে ডিপ টিউবওয়েল ওয়াটার। সেটাও যদি না পাই, আমাদের যে সাপ্লাই ওয়াটার বিভিন্ন জায়গায় যে ওয়াটার সাপ্লাই গভর্নমেন্ট থেকে দেয়, সেটা নদীর জল, যদি ওটাতে ক্লোরিন দেওয়া হয় খুব অল্প পরিমাণে, মিনিমাম ডোজে, তো সেটা তুলনামূলক ভালো। কিন্তু ফিল্ট্রেড জল, মানে একদম যেটার মধ্যে কিছু নেই, সেই জল কিন্তু আমাদের শরীরে উপকার করে না। তো এই জলটাকেও খাওয়া যায়, এই জলটাকে আপনি মিনারেলাইজড করতে পারেন। কিভাবে করতে পারেন? আপনি দেখবেন জলের টেস্টও বদলে যাবে। আপনি একটা পাত্রে জল নিন, সেই জলের মধ্যে আপনি, এখানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, অবশ্যই পাত্রটা একটু ধারণা দিন। না, অবশ্যই পাত্রটা অ্যালুমিনিয়াম হবে না। আচ্ছা, অ্যালুমিনিয়াম হবে না, ঠিক আছে। অ্যালুমিনিয়াম ছাড়া প্লাস্টিক তবু ইউজ করতে পারেন, কিন্তু অ্যালুমিনিয়াম নয়। আচ্ছা, ঠিক আছে। প্লাস্টিকও ভালো নয়, স্টিল বা অন্য কিছু হলে ভালো হয়। মাটির হলে তো আরো আরো বেস্ট। ঠিক আছে। তো ওই জলের মধ্যে আপনি একটা লেমন, গোটা লেমন দিয়ে দিন, আপনি একটা আদার টুকরো দিয়ে দিন, ধুয়ে দিয়ে দিন, ওর মধ্যে দুটো আপনি গ্রিন চিলি, কাঁচা লঙ্কা দিয়ে দিন, আপনি ধনে পাতা বা আপনি পুদিনা পাতা, ইভেন তুলসী পাতা আপনি দিতে পারেন, দেখবেন জলের টেস্ট বদলে গেছে এবং জলের মধ্যে কিছু মিনারেলস ওখান থেকে অ্যাড হয়ে যায়। আচ্ছা। এবং ওই জলটা তখন অ্যালকালাইন ওয়াটারে পরিণত হয়। আচ্ছা। এবং এই অ্যালকালাইন ওয়াটারটা আপনি কনজিউম করুন। অন্তত খুব বেশি যদি না পারেন, যে নর্মাল জল খেয়ে আপনি অভ্যস্ত, তাহলে এই জলটা অন্তত সারাদিনে 2 লিটার খান, অন্য জল 1 লিটার যা লাগে সেটা খান। ঠিক আছে, এটা গেল। এবার আসবো যেটা, সেটা হচ্ছে মানসিক স্থিতির জায়গা। মানসিক স্থিতির জায়গায় যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের শরীর, এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে। আমাদের শরীর, আমরা যে প্রাণশক্তি, মানে অ্যাকচুয়ালি আমাদের বডি নিজে কিন্তু জড় পদার্থ। এটা সজীব কেন বলছি না, এর মধ্যে একটা শক্তি কাজ করছে, যে শক্তিটাকে আমরা বলছি প্রাণশক্তি। আচ্ছা। তো এই প্রাণশক্তি যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু শক্তিটা কিন্তু ইনভিজিবল, পাওয়ার সবসময় ইনভিজিবল। তো এই শক্তিটাও ইনভিজিবল, অর্থাৎ প্রাণটাকে আমরা দেখতে পাই না, কিন্তু এই পাওয়ারটা যখন অফ হয়ে যায় তখন আমরা তাকে ডেড বডি বলি। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রাণশক্তি যদি কাজ না করে তাহলে এটা ডেড। তাহলে প্রাণশক্তি কাজ করছে, তাহলে প্রাণশক্তি যখন কাজ করছে, প্রাণশক্তি কাজ করছে কিভাবে, মানে একে কাজ করায় কে? অ্যাকচুয়ালি প্রাণশক্তি কাজ করে কিন্তু আপনার মানসিক শক্তির উপরে। আচ্ছা। মানসিক শক্তির উপরে। আপনার যদি মন খুব দুর্বল হয়ে যায়, তাহলে আপনি দেখবেন, মানে আপনার কোনো রোগ নেই, তাও দেখবেন আপনার শরীর খারাপ লাগছে, আপনার অসুস্থ লাগছে, আপনার ভালো লাগছে না। তো মানসিক শক্তি, এবার এই মানসিক শক্তিটা কিসের উপর ডিপেন্ডেন্ট? মানসিক শক্তিটা ডিপেন্ডেন্ট হচ্ছে নলেজের, জ্ঞান শক্তির উপরে। আচ্ছা। পাওয়ার অফ নলেজ। কারণ আপনার নলেজ যেরকম, সেই অনুযায়ী আপনার কিন্তু মন কাজ করে। আপনি যেরকম আপনার জ্ঞানের পরিধি, সেই অনুযায়ী কিন্তু আপনার মাইন্ড কাজ করে। হ্যাঁ, আপনার মাইন্ড কাজ করে। আর আপনার মাইন্ড যেমন কাজ করবে, সেই অনুযায়ী কিন্তু আপনার শরীর কাজ করবে। আচ্ছা। আপনি ভেবে দেখুন, এটা কি কোনো, মানে আপনার কি মনে হয়? না, ঠিক বলছেন। তো মাইন্ড সেইভাবে কাজ করে। এবার এই জ্ঞান শক্তিটা কিসের উপর নির্ভরশীল? জ্ঞান শক্তিটা অ্যাকচুয়ালি নির্ভরশীল হচ্ছে কোনো হিউম্যান বিং এর, মানে মানুষের অ্যাকচুয়ালি হচ্ছে আগ্রহ শক্তির উপরে। মানে কার কিসে আগ্রহ, কার কতটা আগ্রহ, কতটা তার আকর্ষণ তৈরি হয়েছে, তবে কিন্তু সে সেই নলেজটা অ্যাকোয়ার করতে পারে। ঠিক। তাহলে আপনার যখন সুগার, তাহলে সুগারের প্রতি আপনার তাহলে আগ্রহ যদি থাকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সুগারের উপর আপনাকে নলেজ বাড়াতে হবে। নলেজ যদি আপনি বাড়ান, তাহলে সেই অনুযায়ী আপনার মন কাজ করবে, আর আপনার মন যে অনুযায়ী কাজ করবে, আপনার সেই অনুযায়ী বডি রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো না যে আপনি ওষুধ খাওয়া ছেড়ে দিন, ইনসুলিন নেওয়া ছেড়ে দিন, এর কথা আমি একবারও বলছি না। আমি মডার্ন মেডিসিনকে ছোট করছি না। আমি বলতে চাইছি আপনি এই টেকনিকগুলো কিছু করুন,
যেমন নিঃশ্বাস নেওয়া করুন, মাটিতে হাঁটুন, আপনি সানলাইটে থাকুন, আপনি জলটাকে চেঞ্জ করে দিন, কারণ শরীরের 70%-এর ওপর ওয়াটার। তো যদি জলটাই ঠিক হয়ে যায় তাহলে শরীর এমনিতেই ঠিক হয়ে যাবে। এবারে আসছি, আগের দিনই বলে দিয়েছি যে আমাদের নর্মাল যে ডায়াবেটিস টাইপ 2, এই ডায়াবেটিস টাইপ 2-তে ইনসুলিন ফ্যাক্টর নয়, কারণ ইনসুলিন নর্মাল থাকে, বিটা সেল কাজ করছে, তার যেটা ব্লকেজ থাকে সেটা হচ্ছে গ্লুকোজ রিসেপ্টর, যেটার জন্য মূল দায়ী হচ্ছে ট্রান্স ফ্যাট। আচ্ছা, আগের দিন বলেছি। তাহলে এই ট্রান্স ফ্যাটকে দূর করার জন্য আপনি খাবেন কি, খাওয়া দাওয়াতে আপনি বদল আনতে হবে। এই খাওয়া দাওয়াতে কি আনবেন, যেটা এই জায়গাটা একটু কন্ট্রোভার্সি হয়ে যায় মডার্ন মেডিকেল সায়েন্সের সঙ্গে, মডার্ন মেডিকেল সিস্টেমের সঙ্গে। ঘটনা হচ্ছে এখানে বলা হয় যে আপনি ফ্রুটস খাবেন না, বা এই ফ্রুটস, মিষ্টি ফ্রুটস একদম খাবেন না, মানা করে। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে অ্যাকচুয়ালি ফলের মধ্যে গ্লুকোজের তুলনায় ফ্রুক্টোজটাই বেশি থাকে। আচ্ছা, আর অ্যাকচুয়ালি ফ্রুক্টোজ ডাইজেস্ট হওয়ার জন্য কিন্তু ইনসুলিনের প্রয়োজন নেই, একদমই নেই না। ফ্রুক্টোজ গ্লুকোজের জন্য দরকার ইনসুলিন, কিন্তু ফ্রুক্টোজের জন্য ইনসুলিন নেই। কিন্তু ফলে ফ্রুক্টোজের সঙ্গে গ্লুকোজও থাকে, কিন্তু সেটা এই পরিমাণে থাকে না যে সেটা আপনার খুব হার্ম করবে। এবং প্র্যাকটিক্যালি আমি দেখেছি ম্যানমেড, যেমন আজকে একটা কথা বলি, একটা হিন্দিতে খুব প্রচলিত কথা, দানে দানে পে লিখা হ্যায় খানে वालों का नाम। ঠিক আছে, তো এইটার একটা জিনিস আজকে আমি এখানে বলছি। ব্যাপারটা এরকম, আমরা যে খাবারগুলো খাই, খাবারের সঙ্গে কার্বোহাইড্রেট যাচ্ছে, প্রোটিন যাচ্ছে, ফ্যাট যাচ্ছে, ভিটামিন যাচ্ছে, এবারে বিভিন্ন রকম মিনারেলস যাচ্ছে। তো এগুলো যে যাচ্ছে, তো কোনটা বোনের প্রয়োজন, মানে হাড়ের প্রয়োজন কোনগুলো, চোখের কোনটা প্রয়োজন, চুলের জন্য কোনটা প্রয়োজন, কোনটা আমার হার্টের জন্য প্রয়োজন, সেটা কিভাবে আইডেন্টিফাইড হয়? ব্লাডে তো সবগুলোই ঘুরছে, পুরো বডিতে সার্কুলেট করছে। তাহলে বডির বিভিন্ন পার্টস যে অ্যাবজর্ব করে, কি মেকানিজম অ্যাবজর্ব করে? আচ্ছা, সেখানে মেকানিজমটা হচ্ছে ফুড স্ট্রাকচার। ফুড স্ট্রাকচার, প্রত্যেকটা ফুডের একটা আলাদা আলাদা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী আমার বডি কিন্তু অ্যাবজর্ব করে। এবারে যেটা যার দরকার তার স্ট্রাকচারের সঙ্গে মিলে গেলে ও কিন্তু সেইটাকে গ্রহণ করে নেবে। এবারে আমরা যখন কুক ফুড খাচ্ছি, কি হচ্ছে, আমরা ন্যাচারাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে হাই হিট এবং তার সঙ্গে অয়েল বিভিন্ন রকম দিয়ে যখন আমরা ওটাকে কুক করছি, তখন কি হচ্ছে, তার স্ট্রাকচারটা থাকছে না, মানে অরিজিনাল যেটা স্ট্রাকচার সেটা থাকছে না। তার ফলে কি হচ্ছে, বডি বাধ্য হয়ে ক্ষুধা নিবৃত্তির জন্য ওটাকে অ্যাবজর্ব করে বটে, কিন্তু পার্টিকুলারলি অ্যাড্রেসলেস ফুড, মানে ওই খাদ্যটা কোথায় যাবে জানে না, ওর কোনো অ্যাড্রেস নেই। যেমন একটা চিঠি যদি অ্যাড্রেস না থাকে তাহলে কি হবে, পড়েই থাকবে। তো আমাদের বডিতে কি হচ্ছে, যে খাবারগুলো যদি তার স্ট্রাকচার গুলো ঠিক মতো না থাকে, তাহলে বডি ঠিক মতো অ্যাবজর্ব করতে পারবে না। সে চিনতে পারছে না এটা ক্যালসিয়াম, না এটা প্রোটিন, না এটা ভিটামিন, না এটা ম্যাঙ্গানিজ, নাকি এটা আয়রন, নাকি এটা গোল্ড, বুঝতেই পারছে না। সেই জন্য যখন ন্যাচারাল ফর্মে আমি খাচ্ছি, ফ্রুটস খাচ্ছি, তার যে মলিকুলগুলোর সঙ্গে আমার বডিও যেহেতু নেচার থেকে তৈরি, আমার বডির যে মানে বডির মধ্যে যে পার্টস গুলো, সেই পার্টস গুলো ওটাকে চেনে এবং ওটাকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেয়। তার ফলে দেখা গেছে বুঝতে পারবে যে এই স্ট্রাকচারটা একই মিলে যাচ্ছে। সেই জন্য ফ্রুটস বেশি করে খান, মিষ্টি ফ্রুটস। ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী বলছেন যে যত ফল जितना मीठा होगा उतना जल्दी आपका डायबिटीज ठीक हो जाएगा। আচ্ছা, এবং উনি একটা রিসার্চ করেছিলেন লন্ডন ইউনিভার্সিটি থেকে, এবং সেখানে উনি আমের উপর রিসার্চ করে পিএইচডি পেয়েছেন। কিন্তু পরবর্তীকালে ওনাকে বলা হলো যে আপনাকে যে পিএইচডি দেওয়া হয়েছে এইটার উপরে, এবং ওনার সার্টিফিকেটও রয়েছে, পরে ওখান থেকে মেল করে জানানো হচ্ছে আপনি এটা পাবলিশ করবেন না, তাহলে আপনার পিএইচডি ডিগ্রি আপনার ক্যান্সেল করে দেবে। এটাও হয়েছে। আচ্ছা, আপনি ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী সম্পর্কে যদি জানেন তো দেখবেন। আচ্ছা, তো ঘটনা হচ্ছে, তো উনি সবাইকে মিষ্টি ফল বেশি করে খেতে বলেন, তো আমিও বলি, কিন্তু ম্যানমেড সুইট খাবেন না। আচ্ছা, ম্যানমেড সুইট, বিশেষত যেটা ঘরে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে চিনি, বিশেষত ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। আচ্ছা, ফ্যাক্টরিতে হচ্ছে, ঠিক আছে, চিনি খাবেন না। আর একটা জিনিস হচ্ছে, গুগলে সার্চে দেখতে পাবেন সুগারের সবচেয়ে বড় কজ যদি কিছু থেকে থাকে, ডক্টর বি এম হেগড়ে যার কথা বলছিলাম, উনি বলছেন সুগারের সবচেয়ে বড় কজ যদি থাকে সেটা হচ্ছে গ্লুটেন হচ্ছে গমে থাকে। তো সুতরাং হুইট প্রোডাক্ট আপনাকে ক্যান্সেল করতে হবে, কারণ হুইট প্রোডাক্ট এখন দেখুন যাদের সুগার হয়, ডাক্তার বলছে যে আপনি দিনে দরকার হলে যদি কন্ট্রোল না আসতে চায়, তখন দেখা যায় দিনে 3 বার রুটি খেতে দিচ্ছে, ইনসুলিন চলছে, এবং আমি দেখেছি 60 ইউনিটের ওপর ইনসুলিন চলছে সারাদিনে। আচ্ছা, তা সত্ত্বেও সুগার কন্ট্রোলে আসছে না। তাহলে আমার দিনে 3 বার রুটি খেয়ে লাভটা কি হচ্ছে?
ঠিক আছে। তো ঘটনা হচ্ছে গ্লুটেন ফ্রি গম অ্যাকচুয়ালি খাওয়া যায় যদি পুরানো মেথডে গমটাকে আটা বানানো হয়। সেই আচ্ছা। পুরানো মেথডটা কি, যে গমটাকে একটু পুরানো হতে দিতে হবে, হুম তাহলে ওর মধ্যে যে আটাটা থাকে, গ্লুটেনটা থাকে, সেটা একটু ড্রাই হয়ে যায়। হুম। তারপরে সেটাকে 3 নাইটস 72 আওয়ার্স ভেজাতে হয় জলে? জলে, আচ্ছা। এবং এভরি 24 আওয়ার্স জলটাকে চেঞ্জ করে দিতে হয়। আরে বাবা। তারপরে ওটাকে শুকিয়ে যদি আপনি আটা তৈরি করে নেন, তখন ওটা গ্লুটেন ফ্রি আটাই হয়। সেই জন্য আগেকার দিনের লোকেদের কিন্তু রুটি খেয়েও সুগার কন্ট্রোল থাকতো, মানে সুগার কখনো হয়নি, তখন মানে এইভাবে খেত? এইভাবেই খেত তারা। তখনকার দিনের লোকেরা তারা সাইন্টিফিক্যালি অনেক উন্নত ছিল নাকি? মেবি, কিন্তু অজান্তেই হয়তো হ্যাঁ, ওরা। কিন্তু আমি বলছি, আমি পাটনাতে গেছি। আচ্ছা। পাটনাতে সেখানে ওদের তো রুটি মেন, ঠিক আছে। তো হুম, ওদেরকে হুম। জিজ্ঞেস করেছিলাম, তো বললো যে, আমি বললাম তো হুইট প্রোডাক্ট খাওয়া যাবে না। হুম তখন ওরা বললো যে কেন খাওয়া যাবে না, যখন আমি এই কথাটা বললাম হুম। যে গ্লুটেনের জন্য খাওয়া যাবে না, এই ব্যাপার আছে। আচ্ছা। তখন ওরা বললো তাহলে আমাদের আগে হুম আমরা ছোটবেলাতে দেখতাম হুম। যে এইভাবে আটাটা তৈরি করা হতো, সেইখান থেকে আমি জেনেছি। ও আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। তো যদি এইভাবে খাওয়া যায় তাহলে গ্লুটেনটা কমে যায়, তখন আর অতটা অসুবিধা হয় না। এবং ময়দাটা এই কারণে খাওয়া উচিত না, কারণ ওর মধ্যে ফাইবারটা নষ্ট হয়ে যায়। আটা খাওয়াটা হুম। তুলনামূলক অনেক বেটার। ভালো। আর এখন বর্তমানে কি হচ্ছে, আটা আর ময়দার মধ্যে আপনি তো এই যে গ্লুটেন ফ্রি খাবার খেতে বলছেন, ঠিক আছে, হুম। গ্লুটেন ফ্রি খাবার খেলে কি হবে, আপনার সুগার লেভেল বাড়তে চাইবে, বাড়বে না। মানে আঠা, আঠা। আঠাটা অ্যাকচুয়ালি ওই ট্রান্সফ্যাটের মতো কিছুটা কাজ করে। আচ্ছা। আর এছাড়া 1992 1996 ব্রিটিশ জার্নাল, পৃথিবীর একটা বিখ্যাত জার্নাল ল্যান্সেট জার্নাল, হুম। একদম পাবলিশড, গুগলেই সার্চ করলে পাবেন, হুম। যে মিল্ক ডায়াবেটিসের একটা বড় কজ, মিল্ক কনজাম্পশন ডায়াবেটিস হওয়ার একটা সবচেয়ে বড় কারণ। আচ্ছা। সেই জন্য ডায়াবেটিস পেশেন্টরা মিল্ক প্রোডাক্ট 100% অফ করে দিতে হবে। ডায়াবেটিস পেশেন্টদের হ্যাঁ। মিল্ক প্রোডাক্ট 100% অফ করে দিতে হবে। মিল্ক প্রোডাক্ট খাওয়া যাবে না? খাওয়া যাবে না। একটু ভেঙে যদি বলেন মিল্ক প্রোডাক্ট, একটু ভেঙে বলেন, দর্শকদের সুবিধা হবে। মিল্ক প্রোডাক্ট মানে ডেয়ারি প্রোডাক্ট, যা দুধ থেকে তৈরি হচ্ছে সবটাই হচ্ছে মানে ঘি, dairy product। মাখন। ঘি, মাখন, ছানা, পনির, যা কিছু আছে, আচ্ছা। সমস্ত কিছু, মানে দুধ সম্পর্কিত যে কোনো। হ্যাঁ, যেখানে দুধ আছে সেখানে সেটাকে খাওয়া যাবে আপনার না। ক্যান্সেল করে দিতে হবে। দুধ প্রোডাক্ট মানে মিল্ক প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট হুম। একদমই খাবেন না। এবং এর আরেকটা কারণ আছে, আমি ছোট্ট করে বলি। অ্যাকচুয়ালি আমরা যে দুধ খেয়েছি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রাণী, মানে যারা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, হুম। তারা সবাই একটা ছোট বয়সে 2-3 বছর পর্যন্ত দুধ খায়, হুম। তারপরে আর দুধ প্রয়োজন লাগে না। নেচার কাউকেই দুধ দেয়নি। হুম। সেই জন্য একটা বিশ্বরূপ রায়চৌধুরীর একটা ডায়লগ আছে হুম। যে इंसान एक ऐसा जानवर है जो जिंदगी भर दूध पीता है, হুম। और इंसान एक ऐसा जानवर है जो दूसरा जानवर को दूध पीता है, দুধে যাবে। दूसरा जानवर को दूध पीता है। তো ঘটনা হচ্ছে দুধ এই কারণে। আর একটা জিনিস হচ্ছে গরুর যে দুধ, গরুর বাছুরের মতো করেই তো তৈরি হবে, হুম। আর মানুষের দুধ মানুষের জন্য। হুম। তার দেখা যাচ্ছে একটা গরুর বাছুরের ওজন 40 কেজি, হুম। তার যা মেটেরিয়ালস থাকবে, আর মানুষের একটা বাচ্চার ওজন হচ্ছে 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি। হুম। তো সেই মেটেরিয়াল যদি এই মানুষের বডিতে ঢোকে, হুম। তো তাহলে ডায়াবেটিস টাইপ 1, যেটা হচ্ছে ইনসুলিন প্রডিউস হয় না, হুম। সেটাও তৈরি হচ্ছে কিন্তু এই বাইরের মিল্ক বেশি খাওয়ানোর জন্য। কারণ তাই? ব্রেস্ট মিল্ক বন্ধ হয়ে যাওয়ার মানে পরেও, বাচ্চাদের যে ব্লাড সুগারটা দেখা যায়, হ্যাঁ, এটার মূল এটা কজ, কারণ একটা। এটার মূল কজ, আচ্ছা। এটার মূল কজ কিন্তু হচ্ছে বাইরের দুধ, আচ্ছা। নট ব্রেস্ট মিল্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ব্রেস্ট মিল্কে যে দুধটা থাকে তাতে কেসিন থাকে, মানে দুধে যে প্রোটিনটা থাকে সেটা মেনলি কেসিন নামে বলা হয়। আচ্ছা। তো মানুষের দুধে মানে হিউম্যান ব্রেস্ট মিল্কে হুম। সেটা হচ্ছে 20% থাকে হুম। কেসিন। হুম। সেখানে অন্য প্রাণীর, বিশেষত কাউ মিল্কে সেটা 80% কেসিন থাকে, বাবা। যেটা ঠিকমতো আমরা অ্যাবজর্ব করতে পারি না, যার কারণে টাইপ 1 ডায়াবেটিস বাচ্চাদের, আর বড়দের টাইপ 2 ডায়াবেটিস। আর এই যে মিল্ক, এটা বন্ধ করে দিন, হুইট প্রোডাক্ট বন্ধ করুন, চিনি বন্ধ করুন। চিনি মানে চিনি যেখানে আছে সেটা বন্ধ করুন। আচ্ছা। হুইট প্রোডাক্ট মানে গম যেখানে আছে সেটা বন্ধ করুন। আচ্ছা। আপনি ফ্রেশ মানে বিস্কুট খেতে পারবেন না, আটা, ময়দা, সুজি টোটালটাই বন্ধ করতে হবে, ডালিয়া এগুলো বন্ধ করতে হবে। হুম। বরং গ্লাইসেমিক ইন্ডেক্স কম এরকম যে গ্রেনস গুলো আছে আপনি খেতে পারেন, ডাল খেতে পারেন সিদ্ধ করে, আপনি বিভিন্ন ডাল আছে সেটাও খেতে পারেন। আপনি তাছাড়া মিলেট বলে একটা হয়, হুম। ঠিক আছে, মিলেট খেতে পারেন। হুম। বিভিন্ন ধরনের মিলেট হয়। ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিক মানে গ্লাইসেমিক ইন্ডেক্স সবচেয়ে কম, সেটা হচ্ছে কোডো মিলেট, সেটা খেতে পারেন, আচ্ছা। সেটা আরো ভালো। আচ্ছা। এগুলো করুন, তার সঙ্গে এক্সারসাইজ করুন। হুম। দেখুন, আমার শরীরে গ্লুকোজ ক্ষয় হচ্ছে না, তাহলে আমার শরীরে গ্লুকোজ ক্ষয় হওয়ার জন্য আমরা কি অ্যাক্টিভিটিস করলে তো গ্লুকোজ আমাদের কাজে লাগে, হুম। হুম। তো আমার অ্যাক্টিভিটিসটাকে একটু বাড়িয়ে দিতে হবে। হুম। তো নর্মালি কিভাবে বাড়াবো? আমি তো নর্মালি যা করি, যদি আমি আমার বসে কাজ হয়, আমি ধরুন এক্সারসাইজ করতে পারছি না, হুম। আমি যদি একটা শরীরের পোর্শনকে কন্টিনিউয়াসলি নাড়ানো অভ্যাস করি,
আমি যদি এটাকে হাতটাকে এরকম নাড়ানো অভ্যাস করি, আচ্ছা ঠিক আছে, কন্টিনিউয়াসলি, মানে তাহলেও আমার একটা লো মার্জিনে হলেও কিন্তু এনার্জি ডিস্ট্রয় হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এছাড়া আরেকটা ঘটনা বলি, যত হসপিটাল দেখবেন, নার্সিংহোম দেখবেন, ডাক্তারখানা দেখবেন, তৃতীয় লিঙ্গের মানুষকে কিন্তু খুব কম দেখবেন। হুম হুম যাদেরকে বৃহন্নলা বলে হুম 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 তাদেরকে খুবই কম দেখবেন। হুম। এর একটা বড় কারণ হিসাবে বলা হয়, এটা যদিও মেডিকেলি প্রুভ নয়, কিন্তু দেখা যায় যে ওদের রোগ কিন্তু খুবই কম। তার একটা কারণ, ওরা সবসময় হাততালি দেয়, হুম 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 ওরা সবসময় হাততালি দেয়। হুম। তো হাততালি দিলে কি হয়, হাতে যে নার্ভের এন্ডিং গুলো আছে, এই এন্ডিং গুলো সবসময় সজাগ থাকে, আচ্ছা। এবং তার সঙ্গে একটা অ্যাক্টিভিটিস তৈরি হচ্ছে সবসময়। তো ঘটনা হচ্ছে, ওদেরকে দেখবেন রোগ খুবই কম হয়। যে কোনো বৃহন্নলাদের রোগ সাধারণত হয়, রোগ সবারই হয়, ঠিক আছে, কিন্তু তুলনামূলক কম, সাধারণ মানুষের থেকে কম। কম। তো ঘটনা হচ্ছে, যদি একজন প্রতিদিন প্র্যাকটিস করে, এবং যারা যোগাভ্যাস করেন, হুম তারা বলছেন একটা মানুষ যদি সারাদিনে 200 থেকে 250 বার হাততালি দিতে পারেন, হুম। তাহলেও তার ব্লাড সুগার অনেক অনেক নর্মাল থাকবে। তাই? হ্যাঁ, অ্যাক্টিভিটিজ আপনার, আচ্ছা, activity, শরীরকে হ্যাঁ হ্যাঁ কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হবে। আপনার গ্লুকোজ খরচ হচ্ছে না, গ্লুকোজটাকে খরচ করতে হবে, আপনি যেভাবে খুশি খরচ করুন। আচ্ছা। আপনি একটা পা নাড়াচ্ছেন মানেও কিন্তু আপনি আপনার আপনার এনার্জিকে কাজে লাগাচ্ছেন। হুম হুম আপনার শরীরে যে গ্লুকোজ এনার্জি প্রডিউস করছে, তাহলে আপনার এনার্জি কাজে লাগছে। হুম হুম। তো এনার্জি যখন কাজে লাগছে, যেটুকু কাজে লাগছে সেটুকু গ্লুকোজ খরচ হবে। ঠিক। ঠিক আছে। তো আরেকটা রিসার্চ বলছে যে যদি আপনি পা নাচান তাতেও গ্লুকোজ ক্ষয় হয়, এবং আচ্ছা। সেটা পার মিনিট 1 ডেসিলিটার, 1 mg পার ডেসিলিটার। আচ্ছা। মানে যদি আপনি 30 মিনিট পা নাচান, হুম। তাহলে আপনার 30 কম হয়ে যাবে রিডিং। আচ্ছা। ধরুন আপনার 200 ছিল, আপনি যদি আধ ঘন্টা পা নাচানোর পরে ব্লাড দেন, তাহলে দেখবেন আপনার 170 এসছে। তাই? তো ঘটনা হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, আর আপনার লাইফস্টাইল এটা আনতে হবে। আর একটা জিনিস হচ্ছে, সবসময় ফ্রুটস খাওয়ার আগে খাবেন, হুম সকালে খালি পেটে ফ্রুটস খাবেন, স্যালাড খাবেন, হুম। বয়েলড ভেজিটেবলস খাবেন, এগুলোই আপনার মেন খাবার হবে। হুম। এবং এটা আপনি যদি আগামী 3-4 মাস করেন, হুম। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার ডাক্তারের কাছে যেতে হবে না, ডাক্তার অটোমেটিক্যালি বলবে কি ব্যাপার, সুগার কমে যাচ্ছে, সুগারের ওষুধ কমে যাবে। আচ্ছা। এবং ডায়াবেটিসের আরেকটা জিনিস যেটা, যে আগের দিনও বলেছি, গ্যাপ বাড়াতে হবে একটা খাবারের সঙ্গে আরেকটা খাবারের। হুম। আরেকটা জিনিস হচ্ছে টাইম গ্যাপ। টাইম গ্যাপ, এটা দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে, সেটা সন্ধ্যার পরে আপনি যত পারবেন খাবার খাবেন না, বা যদি খান একটু একটু স্যালাড বা খুব হালকা কিছু খেলেন, হুম। না খেলেই বেশি ভালো। হুম। আর যদি একান্ত বলেন যে না আমি কিছু খাবো, তাহলে একটু স্যালাড, ফ্রুটস এই টাইপের কিছু খেলেন, হুম। তাহলে দেখবেন আপনার সুগার উইদিন 1 মান্থ আপনার সুগার কন্ট্রোলে চলে এসছে। আর আপনি যদি 1 থেকে 1.5 বছর এই পরিশ্রমটা করেন, তাহলে 100% আপনি রিভার্স পেয়ে যাবেন। আপনার সুগার কোনোদিন ছিল এটা আপনার মনে থাকবে না। বাহ। হুম, একটু জাস্ট সামারাইজ করুন। সামারাইজ হচ্ছে যে, খাবারের মধ্যে পরিবর্তন আনুন, ফ্রেশ ফ্রুটস, হুম। স্যালাড, হুম। বয়েলড ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস, হুম। এগুলোর পরিমাণ বাড়ান। হুম। সারাদিনে আপনার যা খাবার তার 60 to 70% এগুলো করে দিন। হুম। যখন আপনার রোগ কমে যাবে তখন আপনি 50% নিয়ে চলে আসবেন, অসুবিধা নেই, কিন্তু এগুলো এখন একটু বাড়িয়ে দিন। এবং সকালবেলা যখন প্রথম উঠছেন তখন এই ফ্রেশ ফ্রুটস এবং স্যালাড এবং বয়েলড ভেজিটেবলস তারপরে খান। হুম। বিফোর লাঞ্চ আপনি কিছু বয়েলড ভেজিটেবলস খান, বয়েলড গ্রিন লিভস খান, তারপরে আপনি আপনার কুক ফুড খান। আচ্ছা। ঠিক আছে। আর কুক ফুডে আমি বলবো যে ফিশ ছাড়া, মানে মাছ ছাড়া হুম। অন্য কোনো অ্যানিম্যাল প্রোটিন কিছুদিনের জন্য অফ করে দিন, আচ্ছা। বা মিনিমাইজ করে দিন, তাহলে কমিয়ে দেবে। ডিম, মাংস এগুলো বলছি, এগুলো একটু কমিয়ে দেবে। কমিয়ে দেবেন। আচ্ছা। ঠিক আছে। অ্যানিমাল প্রোটিন, কারণ ওখান থেকে তো ট্রান্সফ্যাট তৈরি হওয়ার চান্সটা তৈরি চাষটা হচ্ছে। বেশি, হ্যাঁ। ঠিক আছে। হুম হুম এটা একটা দিক। আর একটা হচ্ছে, সন্ধ্যার পরে বেশি কিছু খাবেন না, হুম লম্বা নিঃশ্বাস নিন, হুম জলটাকে একটু পরিবর্তন করে দিন, হুম সানলাইটে থাকুন, সানলাইট অ্যাবজর্ব করুন, মাটিতে একটু ওয়াক করুন। আর কন্টিনিউয়াসলি যদি দেখেন যে তাও সুগার একটু বেশি আছে, ব্লাড গ্লুকোজের লেভেল একটু বেশি থাকছে, একটু কন্টিনিউয়াস কোনো একটা অ্যাক্টিভিটিজের মধ্যে থাকার চেষ্টা করুন, আচ্ছা। অটোমেটিক্যালি কমবে। একটু হাততালি দিন, বাহ। ব্যাস এটা করুন। এবং আমি বলবো না যে আপনি যে ওষুধটা খাচ্ছেন ওষুধটা ছেড়ে দিন। আচ্ছা। আপনি দেখুন, ওষুধের সবচেয়ে একটা সমস্যার যেটা, সেটা হচ্ছে যারা ব্লাড সুগারের পেশেন্ট তারা সবাই জানে যে ডাক্তাররা বলেও দেয় যে ওষুধ খাবেন, যদি কখনো খুব মাথা ঘোরে হুম। তাহলে একটু মিষ্টি খাবেন, না হলে একটু লজেন্স পকেটে রেখে দেবেন, লজেন্স খাবেন। হুম। তার মানে কি ওই সময়ের জন্য তার সুগার ফল করছে। হুম 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 তো ঘটনা হচ্ছে, সামান্য সময়ের জন্য যেমন সুগার ফল করলে কিন্তু মানে এখানে হচ্ছে জীবন মৃত্যুর ব্যাপার হয়ে যেতে পারে, এবং অনেক আচ্ছা। ক্ষেত্রে এটা হয়।
আচ্ছা কিন্তু যদি কিছু সময়ের জন্য, ধরুন 15 দিনের জন্য আপনার ব্লাড সুগার একটু বেশি আছে, তাতে কিন্তু কোনো ভয়ের ব্যাপার নয়, আপনার এমন কিচ্ছু ক্ষতি হবে না। এই ভয়টাকে আগে দূর করুন, আচ্ছা মানসিকভাবে শক্ত হয়ে এই জায়গাগুলো করুন। ওষুধ আপনার নিজের থেকে ছাড়তে হবে না, আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই ডাক্তারকে দেখান, টেস্ট করবে, প্যারামিটার কমবে, ও ডাক্তার বাধ্য হবে ওষুধ কমিয়ে দিতে। ঠিক ঠিক, দারুণ বললেন। আশা করি আমাদের দর্শকবৃন্দরা এতে উপকৃত হবেন। আজকের আমাদের যে ব্লাড সুগারের দ্বিতীয় পর্বটা সেটা আমরা শেষ করলাম। আগামী আরও প্রতিবেদনে আপনারা অনেক কিছু জানতে পারবেন, আরও নতুন নতুন রোগের ক্ষেত্রে তার পরামর্শ পাবেন। আজকের আমরা এই অনুষ্ঠানটা শেষ করার আগে আপনাদের আবার রিকোয়েস্ট করছি, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।